আমাদের আজকের নিবেদন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, লেখক কিংবা ব্যক্তিবিশেষকে কোনো রকম আঘাত দেওয়ার জন্য নয়। এই পরিবেশনার মাধ্যমে লেখক কিংবা কোনো ব্যক্তি, জাতি বা ধর্ম আঘাতপ্রাপ্ত হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং টিম গল্পের জাদু তার জন্য ক্ষমা প্রার্থী। এই গল্পে উল্লেখ্য সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। নৃশংসতা, গণহত্যা দণ্ডনীয় অপরাধ। ক্রোধ, প্রতিহিংসা, প্রতিশোধ, লোভ বা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে গণহত্যা সম্পূর্ণভাবেই একটি ভয়ঙ্কর অপরাধ। গল্পের জাদু টিম কোনোভাবেই এই কাজকে সমর্থন করে না। লেখক শুধুমাত্র গল্পের প্রেক্ষাপট সাজানোর জন্যই এমন ঘটনার উল্লেখ করেছেন এবং আমরা তা আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। হ্যালো, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, প্যাট্রিক আর নেই, আপনারা তাড়াতাড়ি আসুন। কে বলছেন আপনি? মিসেস ম্যালনি, মিসেস প্যাট্রিক ম্যালনি। ওয়েট আ মিনিট, আপনি তার মানে বলতে চাইছেন প্যাট্রিক ম্যালনি মারা গেছেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ও মেজের ওপরও পড়ে আছে, and I think he is dead. আচ্ছা আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, আপনি ওখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি। এই গাড়ি বের কর। আমাদের আজকের নিবেদনও লেখক এবং ইংলিশ ও বাংলা সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও ভালো লাগা থেকেই এই গল্প চয়ন। ইহা কোনোভাবেই প্রতিযোগিতামূলক বা বাণিজ্যিকমূলক পরিবেশনা নয়। গল্পের জাদুর বিশেষ নিবেদন, রোয়াল্ড ডালের কাহিনী, ল্যাম্ব টু দ্য স্লটার। গল্পটি 1953 সালে দ্য নিউ ইয়র্কার থেকে বাতিল করে দেওয়া হয়। পরবর্তী সময় 1953 সালেই সেপ্টেম্বর মাসে হারপার্স ম্যাগাজিনে গল্পটি প্রকাশিত হয়। তারও পরবর্তী সময় 1958 সালে 13 এপ্রিল আলফ্রেড হিটচক একটি শর্ট ফিল্ম অ্যাডাপ্টেশন করে। আজকের গল্পের বঙ্গানুবাদ, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আরাত্রিক। আপনারা শুনছেন রোয়াল্ড ডালের কাহিনী, ল্যাম্ব টু দ্য স্লটার। ঘরটা নরম উষ্ণতায় মোড়ানো, বেশ পরিষ্কার, ছিমছাম পরিবেশ। জানলার পর্দাগুলো টান টান করে টেনে রাখা আছে। টেবিল ল্যাম্পগুলোর আলোয় ঝলমল করছে চারপাশ। ঘরে এক কোণে রাখা কিচেন ক্যাবিনেটের ওপর সাজানো রয়েছে দুটো বড় বড় গ্লাস, সোডা আর তার সাথে হুইস্কি। এছাড়াও থার্মোস বাকেটে ভর্তি করে রাখা আছে সদ্য ফ্রিজ থেকে বের করা টাটকা বরফের টুকরো। মেরি ম্যালনি তার স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। প্রতিদিন সন্ধ্যের এই সময়টাতে তার স্বামী সারা দিন খাটাখাটনির পর বাড়ি ফেরেন। মেরি ক্রমাগত ঘড়ির দিকে তাকাচ্ছে, যদিও তার মুখে কোনো রকম কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ওর মনটা যেন ততই খুশি হয়ে উঠছে। কারণ ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে তার প্রাণনাথের ফিরে আসার সময় ক্রমেই এগিয়ে আসছে। বাড়ির বাইরের আবহাওয়া যেমনই হোক না কেন, বাড়ির ভেতরে সমস্ত উষ্ণতা, সমস্ত সৌন্দর্য ওর নিজের হাতের তৈরি।
মানুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি ফেরে, ওর জন্য এইটুকু করে রাখাই যায়। মেরি চেয়ারে হেলান দিয়ে সেলাইয়ের কাজ করছে। সে যে 6 মাসের অন্তঃসত্ত্বা এবং সে যে আর কিছুদিনের মধ্যে মাতৃত্বের স্বাদ পেতে চলেছে তার বলে দিতে হয় না, কারণ ওর শরীরের চামড়ায় তার স্পষ্ট আভা ফুটে উঠেছে। ওর চোখ দুটো উজ্জ্বল এবং প্রগাঢ়। ঘড়িতে যখন 5টা বাজতে 10 মিনিট বাকি, সে রোজকার মতো শুনতে পেল গাড়ি থামার শব্দ। তারপর তার কানে এলো গাড়ির দরজা বন্ধ করার শব্দ। তারপর ঠিক জানলার গা ঘেঁষে একটা পায়ের শব্দ ঠিক সদর দরজার সামনে এসে থামল। সদর দরজার চাবি ঘোরানোর শব্দ পেতেই মেরি ওর হাতের সেলাইয়ের কাজটা একপাশে সরিয়ে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং তার স্বামী প্যাট্রিক ঘরে প্রবেশ করতেই মেরি এক গাল হেসে বলল, হ্যালো ডার্লিং। হ্যালো ডার্লিং। স্বামীর গা থেকে কোটটা খুলে নিয়ে টাঙিয়ে রাখলো মেরি। তারপর সে ধীর পায়ে হেঁটে কিচেন ক্যাবিনেটের দিকে গেল স্বামী এবং তার জন্য পানীয় তৈরি করতে। প্যাট্রিক একটু বেশি কড়া পানীয় পছন্দ করে, তাই সে তার স্বামীর জন্য বেশ কড়া করে এবং তার জন্য হালকা করে পানীয় তৈরি করে এনে তার মধ্যে যেটা কড়া পানীয় সেটা প্যাট্রিকের হাতে দিয়ে তার ঠিক উল্টো দিকের চেয়ারে এসে বসল মেরি। লম্বা কাঁচের গ্লাসটা হাতে নিয়ে ধীর গতিতে ঘোরাতে লাগলো প্যাট্রিক, বরফের টুকরোগুলো যাতে ভালোভাবে মিশে যায়। মেরির কাছে এইটাই হলো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। দীর্ঘক্ষণ একলা থাকবার পর যখন ওর স্বামী সারাদিন বাদে বাড়ি ফিরে আসে, তখন এক লহমায় ওর সমস্ত একাকিত্ব ভাব কেটে যায়। মেরি জানে যতক্ষণ না পর্যন্ত তার স্বামী প্রথম ড্রিঙ্কটা না শেষ করছে ততক্ষণ সে একটা কথাও বলবে না। তাই মেরি তার পানীয়ের গ্লাসটায় চুমুক দিতে দিতে প্যাট্রিকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। প্যাট্রিক সারাদিন খাটাখাটনির পর খুবই অগোছালোভাবে হাতে থাকা গ্লাসটায় চুমুক দিতে দিতে চুপ করে বসে আছে। তাতে মেরি অবশ্য অবাক হলো না, কারণ ও জানে তার স্বামী খুবই ক্লান্ত। মেরি বলল, খুব টায়ার্ড ডার্লিং? হ্যাঁ, ঠিকই ধরেছ। কথাটা বলেই প্যাট্রিক এক চুমুকে তার গ্লাসের অর্ধেকের বেশি পানীয় শেষ করে ফেলল। মেরি প্যাট্রিকের দিকে না তাকিয়ে বুঝতে পারল আজকে প্যাট্রিক যেন একটু বেশি তাড়াতাড়ি ড্রিঙ্ক করছে। প্যাট্রিক তার প্রথম ড্রিঙ্কটা শেষ করে গ্লাসটা মুখের কাছ থেকে সামান্য নামাতেই তার মধ্যে থাকা গোটা গোটা বরফের টুকরোগুলো গ্লাসের তলায় এসে পড়ল। প্যাট্রিক তার গ্লাসের সম্পূর্ণ ড্রিঙ্কসটা শেষ করে চেয়ারের সামনের দিকে একটু ঝুঁকে বসে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর আরও এক গ্লাস পানীয় আনার জন্য প্যাট্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেরিও শশব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং বলল, তুমি বসো না, আমি নিয়ে আসছি। হুম, তুমি বসো। যখন প্যাট্রিক তার জন্য আবার নতুন করে পানীয় বানিয়ে নিয়ে এলো, তখন মেরি লক্ষ্য করল এবারে তৈরি করা পানীয়ের রঙটা ভীষণ মাত্রায় গাঢ়। প্রচুর পরিমাণে হুইস্কি ঢালা হয়েছে তাতে। মেরি বলল, ডার্লিং, তোমার স্লিপার্সগুলো এনে দিই? না। মেরি দেখল প্যাট্রিক তার হাতে থাকা গাঢ় পানীয়টায় একটু একটু করে ঘন ঘন চুমুক দিচ্ছে। মেরি একটু অস্থির হয়েই বলল, তোমার মতো এমন একজন সিনিয়র অফিসারকে
ওরা কি করে এত খাটায় বলো তো? ওদের লজ্জা হওয়া উচিত। প্যাট্রিক কোনো উত্তর দিল না। মেরি আবারও তার সেলাইয়ের কাজে মন দিল। যতবারই প্যাট্রিক গ্লাসটা ওর মুখ থেকে নামাচ্ছে, ততবারই গ্লাসের মধ্যে থাকা বরফের টুকরোগুলো গ্লাসের গায়ে ধাক্কা লেগে এক অদ্ভুত শব্দ সৃষ্টি করছে। কিছুক্ষণ পর মেরি বলল, ডার্লিং, তোমার জন্য একটু চিজ এনে দেব? আসলে আজ তো বৃহস্পতিবার, তাই জন্য আজকে কিছুই রান্না করিনি। না। শোনো না, তোমার যদি বাইরে খেতে যাওয়ার জন্য আজকে শরীরটা না দেয়, তাহলে আমি ছটপট কিছু একটা বানিয়ে আনছি। এমন কিছু তো দেরি হয়নি, ফ্রিজারে প্রচুর মাছ মাংস আছে, আমি রান্না করে আনছি। আর হ্যাঁ, তুমি কিন্তু এখান থেকে এক চুলও নড়বে না, এই চেয়ারে চুপ করে বসে থাকবে, কেমন? মেরির চোখ দুটো প্যাট্রিকের উত্তরের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিনিময় প্যাট্রিকের কাছ থেকে মেরি কোনো উত্তর বা কোনো রকম হ্যাঁ সূচক মাথা নাড়া কিংবা সম্মতির কোনো রকম কোনো প্রতিক্রিয়াই পেল না। মেরি তাও বলে চলল, এনিওয়ে, আমি তোমার জন্য আপাতত একটু চিজ আর কিছু বিস্কিটস নিয়ে আসি। আমার ওসব কিছু লাগবে না। এবারে মেরি ভীষণ অস্বস্তিতে পড়ল। এখনো মেরির চোখগুলো কৌতূহলী দৃষ্টিতে তার স্বামীর দিকেই চেয়ে আছে। ও বলল, কিন্তু তোমার তো কিছু একটা খেতে হবে ডার্লিং। তুমি এখানে কিছুক্ষণ বসো, আমি গিয়ে ঝপ করে নিয়ে আসছি। আর তখনও যদি তোমার খেতে ইচ্ছে না করে, খেও না। আমি আর কি বলবো বলো? এই বলে মেরি তার হাতের সেলাইয়ের কাজটা টেবিল ল্যাম্পের পাশে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এবার প্যাট্রিক বেশ গম্ভীর গলায় বলল, বসো প্লিজ, জাস্ট 1 মিনিট বসো। মেরি কিচেনের দিকে যাচ্ছিল, কিন্তু তার স্বামীর এমন অদ্ভুত ব্যবহারে সে আবারও তার চেয়ারে বসে পড়ল। এবারে মেরি যেন কেমন ভয় করছে। সে তার স্বামীর দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। প্যাট্রিক এর মধ্যেই তার দ্বিতীয় গ্লাসের পানীয়টা শেষ করে ফেলেছে এবং শূন্য দৃষ্টিতে সে তার খালি গ্লাসের দিকে চেয়ে রয়েছে। কিছুক্ষণ ইতস্তত করে প্যাট্রিক বলল, শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। কি ব্যাপার ডার্লিং, কি হয়েছে? আসলে আমি যে কথাটা বলতে চাইছি, মানে সেটা তোমার কাছে একটা বড় ধাক্কাই হবে। যদিও আমি অনেক ভেবে দেখলাম, সবটা তোমায় এখনই জানিয়ে দেওয়া ভালো। আশা করি তুমি এর জন্য আমায় দোষ দেবে না। এবারে মেরির গলাটা কেমন জানি শুকিয়ে এলো। তবুও মেরি ঢোক গিলে দম বন্ধ করে চুপচাপ তার স্বামীর কথা শুনতে লাগলো। প্যাট্রিক বলে চলল, আমি পুরোটাই বুঝতে পারছি। তোমার এই অবস্থায় এইসব কথা বলা আমার একদম উচিত নয়। এটা হয়তো সঠিক সময় নয়, কিন্তু এছাড়া আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। অবশ্য আমি তোমায় খোরপোশ দেব, সেসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, তোমাকে কিন্তু তোমার শরীরের যত্ন যথাযথভাবে নিতে হবে, অ্যান্ড ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর সেলফ। আর বিষয়টাকে বেশি জল ঘোলা করা ঠিক হবে না, কারণ সেটা আমার চাকরির জন্য খুব একটা ভালো হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে I want to leave you. In short, I need a divorce. মেরির একটা কথাও বিশ্বাস করতে ইচ্ছে হলো না, বরং ওর বিশ্বাস করতে ইচ্ছে হলো ওর স্বামী ওর সঙ্গে মশকরা করছে, কিংবা ওর স্বামী এরকম কোনো কথা বলেইনি, বা ও নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছে। কিন্তু কোথায়? ও তো জেগে রয়েছে, আর ওর পতি পরমেশ্বর ওর ঠিক সামনের চেয়ারে বসে ওকে এসব কথা বলছে। হ্যাঁ,
সত্যিই বলছে, এ কোনো দুঃস্বপ্ন নয়, ঘোর বাস্তব। মেরি এবার কোনো রকমে ধরা গলায় প্যাট্রিককে বলল, আমি ডিনারটা তৈরি করে আনছি। এবারে প্যাট্রিক ওকে আর বাঁধা দিল না। যখন মেরি ঘরের ঠিক মাঝ বরাবর জায়গা দিয়ে হেঁটে কিচেনের দিকে যাচ্ছিল, তখন মেরির মনে হলো যেন ওর পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছে। ও বুঝতে পারলো ওর গাটা কেমন যেন গোলাচ্ছে। এছাড়া ও আর কিছুই অনুভব করতে পারছে না। মেরি কোনো রকমে গিয়ে সুইচ বোর্ডের কাছে এসে দাঁড়ালো আর সেলারের আলোটা জ্বাললো। এবার এক পা করে মেরি সেলারের দিকে এগোলো। সেলারের কাছে পৌঁছানোর পর মেরি কোনো রকমে ডিপ ফ্রিজারটা খুলল। তারপর মেরি কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ফ্রিজারের মধ্যে হাত রাতে লাগলো। হঠাৎই ওর হাতে ঠেকলো একটা শক্ত কাগজে মোড়ানো জিনিস। মেরি সেটা হাতে নিয়ে কাগজের মোড়কটা খুলে ফেলল। মেরির চোখটা কেমন যেন ঝাপসা হয়ে গিয়েছিল। তাই মেরি কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল ওই বস্তুটার দিকে। ক্রমে দৃষ্টি স্বাভাবিক হতে সে বুঝতে পারল যে জিনিসটা সে হাতে ধরে আছে সেটা একটা ল্যাম্ব লেগ পিস। ঠিক আছে, আজ রাতে না হয় মেরি এই ল্যাম্বটাই রান্না করবে। মেরি ওই লেগ পিসটাকে হাতে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। মেরি ওই সরু লম্বা ল্যাম্ব লেগ পিসের শেষের হাতটা দু হাত দিয়ে শক্ত করে ধরে আছে। যখন মেরি লিভিং রুম হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন মেরি দেখল তার স্বামী জানলার সামনে দাঁড়িয়ে জানলার দিকে চেয়ে রয়েছে। হঠাৎই মেরির পায়ের শব্দ পেয়েই প্যাট্রিক বলল, এ কি করছো তুমি? এই এটা একটু রান্না করতে যাচ্ছি। ডিনারে তো তোমাকে কিছু একটা খেতে হবে। ও ফর গড সেক, এসব নাটক প্লিজ বন্ধ করো, অনেক হয়েছে। আমার জন্য তোমাকে রান্না করতে হবে না, আমি এখন বেরোবো। মেরি এবার ধীর গতিতে প্যাট্রিকের পিছনে এসে দাঁড়ালো এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তার হাতে থাকা বরফে আবৃত সেই বিশাল ল্যাম্ব লেগটা দিয়ে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সজোরে আঘাত করলো প্যাট্রিকের মাথার ঠিক পিছন দিকটায়। আঘাত করার প্রায় সঙ্গে সঙ্গে মেরি ছিটকে পিছনে সরে গেল। তারপর 4-5 সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে লুটিয়ে পড়ল মেঝেতে পাতা কার্পেটের ওপর। অত লম্বা চওড়া একটা লোক মাটিতে আছড়ে পড়ায় প্রচণ্ড রকমের শব্দ হলো। সেই শব্দের অভিঘাতেই পাশেই থাকা ছোট্ট টেবিলটা মারাত্মকভাবে নড়ে উঠল, আর সেই শব্দেই সম্বিত ফেলল মেরি ম্যালনির। হঠাৎই জ্ঞান হওয়াতে ও বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইল তার স্বামী প্যাট্রিকের প্রাণহীন দেহটির দিকে। কিছুক্ষণ চুপচাপ হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল মেরি, এবং তার হাতে সেই বরফে আবৃত বিশাল ল্যাম্ব লেগ পিসটা এখনো রয়েছে। কিছুক্ষণ এরকমই প্যাট্রিকের মৃতদেহটির দিকে স্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল মেরি। এবার মেরি আস্তে আস্তে যখন স্বাভাবিক জগতে ফিরে এলো, তখন তার মনে হলো এবং সে তার মনকে বোঝাতে লাগলো, আচ্ছা, তার মানে আমি ওকে মেরে ফেলেছি। হ্যাঁ, আমি ওকে মেরে ফেলেছি। নিজেকে তৎক্ষণাৎ অনেকটা সামলে নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে বসলো মেরি। এবারে যা সিদ্ধান্ত নেওয়ার ওকে ঠান্ডা মাথায় অথচ খুব দ্রুত নিতে হবে। মেরি পুলিশ ডিপার্টমেন্টের একজন সিনিয়র ডিটেকটিভের স্ত্রী, তাই ও জানে আজকের পরে ঘটনা জানাজানি হলে ওর জন্যে ঠিক কি কি শাস্তি অপেক্ষা করছে।
যদিও তাতে ওর তেমন কিছু যায় আসে না, বরং মেরির কাছে ওটাই একমাত্র মুক্তির পথ। কিন্তু কিন্তু ওর বাচ্চাটা, সে তো কোনো দোষ করেনি। আচ্ছা, অন্তঃসত্ত্বা খুনিদের জন্য কি কোনো বিশেষ আইন আছে, নাকি ওরা মা বাচ্চা দুজনকে একই সাথে মৃত্যুদণ্ড দেয়, নাকি টানা 10 মাস বাচ্চাটা জন্মানো অব্দি অপেক্ষা করে? কি করে কি ওরা? মেলনি এইসব আইন সম্পর্কে কিছুই জানে না, তাই ও ভাগ্যের হাতে কিছুই ছাড়তে পারবে না। মেরি সেই বিশাল ল্যাম্প লেগ পিসটা নিয়ে সোজা রান্নাঘরে গেল। তারপর ওভেনে খুব হাই পাওয়ারে প্যানে করে সেটা রান্না করতে বসিয়ে দিল। এবার মেরি খুব ভালো করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে শোবার ঘরে গিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। মেরি হাঁপাতে হাঁপাতে এসে ধীর পায় আয়নার সামনে এসে বসল। প্রথমে ওর অগোছালো হয়ে থাকা চুলটা চিরুনি দিয়ে আঁচড়ে ভালো করে বেঁধে নিল। মেরি এবারে পাউডারটা স্পঞ্জে করে নিয়ে মুখটা ভালো করে পাফ করে দিল। তারপর প্রাণপণে চেষ্টা করে গেল স্বাভাবিক হয়ে ওঠার, স্বাভাবিকভাবে হাসার। কেমন যেন অদ্ভুত রকমের লাগছে হাসিটা শুনতে। ও আবারও চেষ্টা করল। এবারে ওই হাসিটা বজায় রেখেই ও বেশ জোরেই বলল, হ্যালো স্যাম। কিন্তু নিজের গলাটা শুনতে ভারী অদ্ভুত লাগলো। তার মধ্যে স্বাভাবিকত্বের চিহ্ন মাত্র নেই। মেরি এবার কিছুক্ষণ চুপ করে বসে থেকে মাথাটা ঠান্ডা করে আয়নার দিকে তাকিয়ে আবারও বলার চেষ্টা করতে লাগলো, আমাকে এক ক্যান কড়াইশুঁটি আর কয়েকটা আলু দাও তো। বেশ কয়েকবার এরকমভাবে রিহার্স করার পর অবশেষে মেরির হাসি এবং কথা বলা দুটোই বেশ স্বাভাবিক শোনালো। মেরি এবার এক মুহূর্ত সময় নষ্ট না করে কোটটা গায়ে চাপিয়ে যত দ্রুত সম্ভব নিচে নেমে বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাগান হয়ে সোজা উঠে এলো রাস্তায়। এখনো ঘড়িতে সন্ধে 6টা বাজেনি। মুদিখানার দোকানটা খোলা আছে নিশ্চয়ই। হ্যাঁ, ওই তো দোকানের আলোগুলো জ্বলছে। মেরি এবার অত্যন্ত দ্রুত পায়ে সোজা গিয়ে ঢুকলো দোকান ঘরটার মধ্যে। তারপর এক গাল হেসে কাউন্টারের উল্টো দিকের মানুষটিকে উদ্দেশ্য করে বলল, হ্যালো শ্যাম। ও গুড ইভিনিং মিস মেলোনি, কেমন আছেন? আর বাই দ্য ওয়ে, আপনি এখন এখানে? সেরকম কিছু নয়। আচ্ছা, তুমি আমাকে কিছু আলু দাও তো, আর হ্যাঁ, এক ক্যান কড়াইশুঁটিও দিও। স্যাম আলু আর মটরশুঁটি আনার জন্য যেই সেলফের দিকে গেল, অমনি মেরি স্যামকে উদ্দেশ্য করে বলল, তুমি তো জানোই আমাদের সাধারণত প্রত্যেক বৃহস্পতিবারই বাইরে খেতে যাওয়ার প্ল্যান থাকে, কিন্তু প্যাট্রিক আজ অফিস থেকে এসেই খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই বাইরে খেতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আর ঘরে তেমন সবজিও নেই যে রান্না করব, তাই তো আমাকে আবার আসতে হলো। তাহলে একটু মাংস নিয়ে যান। থ্যাঙ্কস, কিন্তু আমার লাগবে না গো। আসলে ফ্রিজারে না বেশ ভালো একটা ল্যাম্ব লেগ পিস আছে, ওটাই রান্না করে নেব। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শ্যাম, তুমি আমাকে একটা কথা বলো তো। কি হয়েছে মিস মেলোনি? না না, সেরকম কিছু না। আসলে কি বলো তো, আমি না কখনো ফ্রোজেন ফুড রান্না করি না, আসলে ঠিক পছন্দ করি না। টাটকা জিনিসই রান্না করি। আজকে নেহাতি উপায় নেই, তাই কিছুটা বাধ্য হয়েই করতে হচ্ছে। বলতে পারো কিছুটা কৌতূহলও রয়েছে, তাই একটা চান্স নিচ্ছি। আচ্ছা, তোমার কি মনে হয় ভালো হবে খেতে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে স্বাদের তেমন ডিফারেন্স খুঁজে পাই না। খারাপ কিছু যে হবে না এটুকু বলতে পারি। আপনাকে বেছে বেছে ভালো দেখে আলুই দিলাম, দেখবেন খেতে ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই কটাই যথেষ্ট। এবারে স্যাম সেলফের দিক থেকে মাথা ঘুরিয়ে মুচকি হেসে মেরির দিকে তাকিয়ে বলল, আর কিছু ম্যাডাম?
ও আর খাবার শেষে মিস্টার প্যাট্রিককে একটু মিষ্টিমুখ করাবেন না? বেশ, তাহলে তুমিই বলো না কি নেওয়া যায়। স্যাম ওর দোকানের তাকগুলোতে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আপনি বরং একটা বড় চিজ কেকের স্লাইস নিয়ে যান। আমি জানি উনি ওটা খুব পছন্দ করেন। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, ও চিজ বা চিজের যে কোনো আইটেম খেতে খুব ভালোবাসে। আচ্ছা তাহলে স্যাম তুমি আমাকে না এগুলো একটু প্যাক করে দাও। তারপর মেরি সমস্ত কিছু প্যাক করিয়ে স্যামের প্রাপ্য টাকাটা দিয়ে এক গাল ভরাট হাসি হেসে বলল, থ্যাংক ইউ শ্যাম, গুড নাইট। গুড নাইট মিস মেলোনি, অ্যান্ড থ্যাংক ইউ। বাড়ি ফেরার পথে মেরি মনে মনে এই পুরো ব্যাপারটা একবার সাজিয়ে নিতে লাগলো। মেরি এখন বাজার করে বাড়ি ফিরছে, বাড়িতে ওর স্বামী ওর জন্য অপেক্ষা করে আছে। বাড়িতে গিয়ে রান্না হলে পরে ওরা একসাথে ডিনার করবে, আর রান্নাটা ওকে খুব ভালো করে করতে হবে। সারাদিন বাদে পরিশ্রম করে আসা মানুষটার মুখে একটু সুস্বাদু খাবার না তুলে দিলে চলে? কিন্তু মেরি বাড়ি ফিরে এমন এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হবে যা সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। মনে রাখতে হবে যে এই দৃশ্য দেখে ও এতটাই আঘাত পাবে যে দুঃখে যন্ত্রণায় ওর পাগলের মতো অবস্থা হয়ে উঠবে। আর এখন মিসেস প্যাট্রিক ম্যালোনি সবজি বাজার করে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার, আজকের ডিনারটা সে নিজের হাতে তার স্বামীর জন্য তৈরি করবেন বলে। মেরি এই পুরো ব্যাপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এইভাবে নিজের মনে মনে পরপর সাজিয়ে নিল। ওকে এখন যতটা সম্ভব শান্ত এবং স্বাভাবিক থাকতে হবে। কোনো রকমের কোনো বাড়তি অভিনয়ের কোনো প্রয়োজন নেই। পরিকল্পনা অনুযায়ী মেরি বাড়ির পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে একেবারে সোজা রান্নাঘরে গিয়ে ঢুকলো। মেরির ঠোঁটের কোণে একটা হালকা হাসি লেগে রয়েছে, আর গুনগুন করে মনে সুর ভাজছে। I am hungry, I am hungry, I am রান্নাঘর থেকে হালকা গলা তুলে তার স্বামীর উদ্দেশ্যে বলল, প্যাট্রিক, এখন শরীরটা একটু ভালো লাগছে? দোকান থেকে আনা পার্সেলটা টেবিলের ওপর রেখে মেরি লিভিং রুমের দিকে অগ্রসর হলো। যাওয়ার পরেই ও দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। ওর স্বামী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। প্যাট্রিকের পা দুটো কেমন যেন ভাঁজ হয়ে রয়েছে, আর একটা হাত অদ্ভুতভাবে শরীরের তলায় চাপা পড়ে গেছে। এ যেন এক চরম ধাক্কা। সত্যি মেরির গলার কাছটা কেমন যেন শুকিয়ে এলো, বুকটাও মোচড় দিয়ে উঠল। যতই হোক, প্রথম ভালোবাসার একটা নিদারুণ প্রভাব মনের মধ্যে ঠিক থেকেই যায়। মেরি ছুটতে গিয়ে প্যাট্রিকের পাশে গিয়ে লাল কার্পেটের ওপর বসে চিৎকার করে কান্নায় ফেটে পড়ল। প্যাট্রিক, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি একবার আমার দিকে তাকাও। ও প্যাট্রিক, প্যাট্রিক, একবার চোখ খোলো, চোখ খোলো প্লিজ। মেরি কান্নায় ভেঙে পড়ল। তার কোনো রকমের কোনো অভিনয়ের প্রয়োজনই হলো না। কয়েক মিনিট পর মেরি নিজেকে কোনো রকমে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর গতিতে টেলিফোনের কাছে গিয়ে একটা নাম্বার ডায়াল করলো। পুলিশ স্টেশনের এই নাম্বারটা ওর জানাই ছিল। ফোনের অপর প্রান্ত থেকে গলা ভেসে আসতেই ও প্রায় উন্মাদের মতো বলে উঠল, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, প্যাট্রিক আর নেই, আপনারা তাড়াতাড়ি আসুন। কে বলছেন আপনি? মিসেস ম্যালোনি, মিসেস প্যাট্রিক ম্যালোনি। ওয়েট আ মিনিট,
আপনি তার মানে বলতে চাইছেন প্যাট্রিক মালোনি মারা গেছেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ও মেঝের ওপরও পড়ে আছে, and I think he is dead. আচ্ছা আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, আপনি ওখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি। পুলিশের গাড়ি খুব দ্রুতই চলে এলো। মেরি সদর দরজা খুলে দিতেই ভেতরে ঢুকে এলো দুজন পুলিশ অফিসার। এদের দুজনকেই মেরি খুব ভালো করেই চেনে। আসলে প্যাট্রিকের সূত্রে ও পুলিশ স্টেশন এখতিয়ারের প্রায় সব মানুষকেই চেনে। এবার একজন মহিলা পুলিশ অফিসার, যার নাম ও মেরি, তিনি হাঁটু গেড়ে মৃতদেহটির পাশে গিয়ে বসলেন। মেরি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, আচ্ছা, ও আর সত্যিই নেই না? আপনি ঠিকই ধরেছেন, হি ইজ নো মোর। এই কথা শুনে মেরি নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে চেয়ারের ওপর লুটিয়ে পড়ে। আচ্ছা, ওর কি সত্যি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, বুকের কাজটা কেমন যেন করছে। মেরি ঠিক ঠাউর করে উঠতে পারল না ওর এরকমটা হওয়ার কারণটা ঠিক কি। এইভাবে কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর যখন মেরি নিজেকে অনেকটা সামলে নিল, তখন ও মেরি তাকে আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, আমি পুরোটাই বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা এখন ঠিক কেমন। তবুও যদি বলেন এক্স্যাক্টলি ঠিক কি কি হয়েছিল, তাহলে আসলে আমি ইনভেস্টিগেশনটা শুরু করতে পারি। মেরি সংক্ষেপে পুরো ঘটনাটা পরপর সাজিয়ে বলতে লাগলো পুলিশকে। ও মুদিখানার দোকানে গিয়েছিল, ফিরে এসে দেখলো ওর স্বামী এই অবস্থায় মেঝেতে পড়ে আছে। এরই মধ্যে ও মেলির সহকর্মী নুনন দেখতে পেলেন যে মৃতদেহটির মাথার ঠিক পিছনে বেশ খানিকটা রক্ত জমাট বেঁধে রয়েছে। নুনন পাশের ঘর থেকে ওমালিকে ডেকে দেখালেন এই দৃশ্য। এই দৃশ্য দেখা মাত্রই ওমালি শশব্যস্ত হয়ে কাকে যেন ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই আরো বেশ কয়েকজন পুলিশের লোক একে একে ঘরে এলো। প্রথমে একজন ডাক্তার, তারপরে এলেন দুজন ডিটেকটিভ, আর সবশেষে এলেন একজন পুলিশ ফটোগ্রাফার এবং একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। মৃতদেহটিকে ঘিরে তদন্তের বিষয় সবাই নানা রকমের কথা বলছেন, কখনো জোরে, কখনো বিড়বিড় করে, কখনো আবার চাপা উত্তেজিত কণ্ঠে। দুজন ডিটেকটিভ এসে থেকে মেরিকে নরম সুরে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। মেরি সব কিছু এবার প্রথম থেকে সবিস্তারে সবটা খুলে বলল ওদেরকে। মানে এই যেমন প্যাট্রিক কখন বাড়ি ফেরে, তখন ও ঠিক কী করছিল, ওর সেলাই, প্যাট্রিকের ক্লান্তি, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খুলে বলল মেরি। ও এও বলল যে আজকে প্যাট্রিক ক্লান্ত থাকায় ওদের বাইরের ডিনারের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। এই কারণেই তো মেরি ল্যাম্ব লেগ পিসটা ওভেনে বসিয়ে মুদির দোকানে গিয়েছিল সবজি কিনতে। আর ফিরে এসে মেরিকে এক এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা ও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। যে দুজন ডিটেকটিভ পরে এলেন তাঁদের মধ্যে একজনের নাম চার্লি। এবার তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, মুদিখানার দোকানটা ঠিক কোথায়? মেরির কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে পেছন ফিরে তাঁর সহকর্মীকে ইশারায় কি যেন একটা বলে বাইরে চলে গেলেন চার্লি। মিনিট 15 পর তিনি হাতে বেশ কিছু নোটস নিয়ে ফিরে এলেন। মেরি তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। এই কান্নার মাঝখানে পুলিশদের মধ্যে হওয়া বিক্ষিপ্ত কথা ওর কানে ভেসে এলো। ভালোই ছিলেন, স্বামীকে রাত্রিবেলা ভালো খাওয়াতে চেয়েছিলেন,
কড়াইশুঁটি, তারপর চিজ কেক এসব কিনেও এনেছিলেন। এটা অসম্ভব। আরও বেশ কিছুক্ষণ পর ফটোগ্রাফার এবং ডাক্তার দুজনেই বিদায় নিলেন এবং ওনারা বিদায় নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে দুজন লোক এসে প্যাট্রিকের মৃতদেহটি স্ট্রেচারে করে নিয়ে চলে গেলেন। এমনকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টও আস্তে আস্তে বিদায় নিলেন। এখন বাড়িতে দুজন ডিটেকটিভ এবং দুজন পুলিশ অফিসার উপস্থিত আছেন। তাঁরা প্রত্যেকেই মেরির সাথে সহানুভূতিসুলভ ব্যবহার করছেন। জ্যাক নুনান মেরিকে বারবার করে বললেন যে মেরি যদি চায় তাহলে ও ওনার বোনের বাড়িতে গিয়ে থাকতে পারে। যদিও তাতেও কোনো অসুবিধে থেকে থাকে তাহলে মেরি ওনার বাড়িতে গিয়ে ওনার স্ত্রীর সাথে আজকের রাতটা থাকতে পারেন। ওনার স্ত্রী মেরিকে দেখে রাখবেন। কিন্তু মেরি এর উত্তরে না বলল, এবং না বলার কারণটাও খুব স্বাভাবিক। এই মুহূর্তে ওর এক পা চলার মতো ক্ষমতাটুকু নেই। যখন জ্যাক নুনান মেরিকে এসে বললেন যে মেরি যদি চায় তাহলে ও শোবার ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে, তখন মেরি বলল, না না, আমি ওই ঘরে যেতে পারবো না, আমি যেতে। আমি এমনি উঠে দাঁড়াবার মতো শক্তি পাচ্ছি না। আমি এই চেয়ারেই ঠিক আছি, আমি এখানেই বসে থাকবো। আমি ওই ঘরে যাব না, না না, কিছুতেই না। অগত্যা মেরিকে ওখানে একা রেখেই চারজন বাড়ির বিভিন্ন জায়গায় তদন্তের কাজে চলে গেল। মাঝে মধ্যে ডিটেকটিভরা এসে মেরিকে নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করছেন। জ্যাক নুনান যখনই ঘরটাতে যাচ্ছেন তখনই মেরিকে তাঁর পক্ষে যতটা সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। উনি তো এসে জানালেন যে প্যাট্রিকের মাথায় ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আঘাত করা হয়েছে, যা প্যাট্রিকের মৃত্যুর কারণ। ওনারা এখন সেই অস্ত্রটাই খুঁজছেন। হতে পারে যে খুনি হয়তো অস্ত্রটা সঙ্গে করে নিয়ে গেছে, আবার এও তো হতে পারে এই বাড়ির কোনো একটা জায়গায় অস্ত্রটা ফেলে দিয়ে গেছে অথবা লুকিয়ে দিয়ে গেছে। জ্যাক নুনান মেরিকে আরও বললেন যে ওদের পুলিশ ডিপার্টমেন্টের এক বহু পুরনো প্রবাদ আছে, যা হলো ইফ ইউ গেট দ্য ওয়েপন সো ইউ হ্যাভ গট দ্য মার্ডারার, যার অর্থ মার্ডার ওয়েপনটা যদি একবার পেয়ে যাওয়া যায় তার মানে খুনি হাতের নাগালেই চলে এসেছে। কিছুক্ষণ পরে একজন ডিটেকটিভ এসে মেরিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মিসেস ম্যালাউনি, আপনার বাড়িতে কোনো ভারী মেটালের জিনিস আছে এই জাদুন অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে? এই ধরুন ফুলদানি বা মুগুর জাতীয় কিছু? মেরি জানালো যে ওদের বাড়িতে কোনো ধরনের ভারী মেটালের কোনো ফুলদানি বা মুগুর জাতীয় কিছু নেই, কিন্তু গ্যারাজে ওনারা ওই জাতীয় কোনো জিনিস পেলেও পেতে পারেন। কাজেই অস্ত্রের অন্বেষণ চলতেই থাকলো। মেরি জানে যে এখন বাড়ির চারপাশ পুলিশরা ঘিরে ফেলেছেন। বেশ কয়েকজন পুলিশ বাগানেও খানা তল্লাশি করছেন। মাঝে মধ্যে তাঁদের পায়ের শব্দও শোনা যাচ্ছে এবং মাঝে মাঝেই পর্দার ফাঁক দিয়ে টর্চের আলোটা ঘরে এসে প্রবেশ করছে। মেরি একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। ইনভেস্টিগেটিং অফিসাররা ক্রমেই ধৈর্যচ্যুত এবং ক্লান্ত হয়ে পড়ছেন, কারণ সন্দেহজনক কিছুই পাচ্ছেন না ওনারা। এমন সময় জ্যাক নুনানকে দেখতে পেয়ে মেরি ওনাকে ডেকে বললেন, একটা কথা বলবো, মানে আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটা ড্রিঙ্ক বানিয়ে দেবেন? শিওর, এতে আবার মনে করবার কি আছে মিসেস মালোনি? এই বিস্কিটটা দিই? হ্যাঁ, ওটাই। একটু কম করে দেবেন প্লিজ। আসলে মনে হচ্ছে একটু ড্রিঙ্ক করলে হয়তো শরীরে একটু জোর পাবো। জ্যাক নুনান মেরির হাতে গ্লাসটা দিলেন। আপনি আপনার জন্য একটা ড্রিঙ্ক নিন না। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন, প্লিজ নিন না। আপনি খুব ভালো একটা মানুষ, আমার অবস্থাটা আপনি বুঝেছেন। ওয়েল, আসলে বুঝতেই তো পারছেন, মানে ডিউটিতে আছি তো। আচ্ছা বেশ, আপনি যখন এত করেই বলছেন তখন এক ড্রপ না হয় নিচ্ছি, যাতে কাজটা ভালো করে করতে পারি।
এবারে অন্যান্য পুলিশ অফিসার এবং ডিটেকটিভরা প্রত্যেকে একে একে ঘরে প্রবেশ করলেন এবং তাদের প্রত্যেককেই হুইস্কি নেওয়ার জন্য অনুরোধ করা হলো। ঘরে মেয়েরির উপস্থিতি ওনাদের জন্য সত্যি অস্বস্তির কারণ। ঘরের বিক্ষিপ্ত জায়গায় হাতে হুইস্কির গ্লাসটা নিয়ে ওনারা কেমন যেন অস্বস্তির মধ্যে দাঁড়িয়ে রইলেন। সদ্য স্বামীহারা একজন মহিলা, তাকে যে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় সেটা ওরা সত্যিই জানে না। এমন সময় নুনান কি মনে করে রান্নাঘরে গিয়ে আবার তক্ষুনি শশব্যস্ত হয়ে বেরিয়ে এলেন সেখান থেকে। বললেন, মিসেস মালোনি, আপনার ওভেনটা কিন্তু এখনো চলছে, আর আপনি যে মাংসটা রান্না করছিলেন সেটা কিন্তু এখনো ওর মধ্যেই রয়েছে। ওহ শিট, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি যদি বলেন তাহলে আমি ওভেনটা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ জ্যাক, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ওভেনটা বন্ধ করে যখন দ্বিতীয়বার জ্যাক নুনান রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তখন মেরি ওর কান্না মাখানো হরিণের মতো কালো চোখ দুটো দিয়ে তাকালো নুনানের দিকে। মেরি বলল, জ্যাক, হ্যাঁ বলুন। আমার জন্য যখন এতটা আপনি করলেনই, তখন একটা অনুরোধ করতে পারি? বলুন, আমরা আপনার জন্য কি করতে পারি? ওয়েল, দেখুন, আপনারা এখানে যে কজন আছেন প্রত্যেকেই প্যাট্রিকের বন্ধু, আর আপনারা সেই কখন থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র প্যাট্রিকের খুনিকে বের করার জন্য। আপনাদের নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে, আর ডিনারের টাইমটাও তো পেরিয়ে গেছে অনেকক্ষণ। তাই বলছিলাম কি, হয়তো এতক্ষণে মাংসটাও রান্না কমপ্লিট। দয়া করে আপনারা সকলে মিলে খেয়ে নিন না প্লিজ। প্যাট্রিক যদি জানতে পারে আমি আপনাদের বিন্দুমাত্র আপ্যায়নটুকুও করিনি, তাহলে ও আমার ওপর খুব রাগ করবে। ভগবান করুন ও যেখানেই থাকে যেন ভালো থাকে। না না, এরকমটা আবার হয় নাকি? কোনো প্রশ্নই ওঠে না মিসেস মালোনি। প্লিজ আপনারা খেয়ে নিন, আমি জানি প্যাট্রিক খুব খুশি হবে, আর আমিও একটু শান্তি পাবো। এমনিতেও ওই খাবার তো আর আমার গলা দিয়ে নামবে না। ওনারা প্রত্যেকেই কেমন দ্বন্দ্বে পড়ে গেলেন। হ্যাঁ, এটা সত্যি যে ওদের অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে, কিন্তু মেরি বহুবার অনুরোধ করার পর শেষমেশ তাঁরা রাজি হলেন। সবাই মিলে রান্নাঘরে গেলেন এক অসহায় মহিলার অনুরোধ রক্ষা করতে। মেরি ঘরের ঠিক যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে রইল। রান্নাঘর থেকে পুলিশ এবং ডিটেকটিভদের মধ্যে হওয়া নানান কথা ওর কানে ভেসে আসতে লাগলো। ওদের এখন প্রত্যেকেরই মুখ ভর্তি সুস্বাদু মাংস। চলে, আর একটু নেবে নাকি? না না, আর লাগবে না, এবার পুরো শেষ করাটা ঠিক দেখাবে না। আরে বাবা, সরি, উনি তো আমাদের খেতে বললেন। আচ্ছা বেশ, আরও দাও তাহলে। বুঝলে জ্যাক, কিছু একটা সাংঘাতিক ভারী আর ভোতা একটা জিনিস দিয়ে প্যাট্রিককে মেরেছে। পুয়ার প্যাট্রিক। ডাক্তার তো বলেছিলেন যে স্কালটা নাকি একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। ব্যাপারটা বোঝো, এর জন্যই এই কেসটা সলভ করা অনেক বেশি সহজ। দেখো, মার্ডার ওয়েপেন যাই হোক না কেন, ভারী হাতুড়ি হোক বা ওই জাতীয় কিছু, জিনিসটা যে বেশ বড় তাতে কোনো কিন্তু সন্দেহ নেই। কাজেই যে বা যারা এই জঘন্য কাজটা করেছে তারা খুব বেশি দিন ওই অস্ত্র নিয়ে পালিয়ে বেড়াতে পারবে না। ধরা তো ওরা ঠিক পড়বেই। সরি, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই অস্ত্রটা এই বাড়িতেই কোথাও আছে। হয়তো একেবারে আমার চোখের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তোমার কি মনে হয় জ্যাক?
ওনারা একবারের জন্য শুনতে পেলেন না যে ওনাদের কথাবার্তার ফাঁকে পাশেই লিভিং রুমে চাপা অথচ খিলখিলিয়ে হেসে উঠল মেরি মালনি। শুনছিলেন রোয়াল্ড ডালের লেখা ল্যাম্ব টু দ্য স্লটার। রচনা রোয়াল্ড ডাল, অনুবাদ আমি আরাত্রিক, মেরি মালনি এবং পর্ব পরিচালনার দায়িত্বে নিবেদিতা। প্যাট্রিকের ভূমিকায় সায়ন, স্যামের ভূমিকায় সুদীপ্ত, ও ম্যালির ভূমিকায় মধুমন্তী, চার্লির ভূমিকায় অর্পণ, বিশেষ সহযোগিতায় মধুমন্তী এবং সুদীপ্ত। জ্যাক গল্প পাঠ, গল্পের সূত্রধার, সহপরিচালক, পোস্টার আর্ট অ্যান্ড ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে আমি আরাত্রিক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এরই সাথে শেষ হলো আমাদের বিশেষ নিবেদন রোয়াল্ড ডালের কাহিনী ল্যাম্ব টু দ্য স্লটার।